শিক্ষিতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান। তেলের দাম বাড়ার অজুহাতে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ে বেসরকারি আইসিডিতে চার্জ বাড়ল 23%। ট্যারিফ কমিটি বাদ দিয়ে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। 9 মাস বন্ধ থাকার পর চীনে কাঁকড়া কুচিয়ে রপ্তানি শুরু। প্রক্রিয়াজাতকরণে বেইজিংয়ের শর্তে বাদ পড়েছে প্রায় 90% প্রতিষ্ঠান। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বিশ্ববাজারে বাড়ায় দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম। 2300 টাকা বেড়ে 22 ক্যারেটের ভরি এখন 70,300 টাকা। এবং মতৈক্যে না পৌঁছায় অতিরিক্ত সময়ে গড়ালো গ্লাসগো সম্মেলন। চুক্তির শর্ত চূড়ান্ত করতে চলছে আলোচনা। জলবায়ু পরিবর্তন ইস্যুতে দর কষাকষির সুযোগ নেই বলছে বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড বাস্তবতায় শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য ডিজিটাল ডিভাইস নিশ্চিত করতে হবে বিশ্ব নেতাদের। প্যারিসে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে প্যারিস পিস ফোরামের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শেখ হাসিনা বলেন, উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোর কাছে টিকা প্রযুক্তি উন্মুক্ত করা হলে বৈষম্য দূর করার পথ তৈরি হবে। দেবাশিস রায় রিপোর্ট। বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ, লালন এবং সুরক্ষায় কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো পা রাখল প্রতিষ্ঠার 75 বছরে। ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে সংস্থাটির পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh। শুক্রবার ইউনেস্কো সদর দপ্তরের এই অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব আঁদ্রে আজুলের আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ উপস্থিত ছিলেন পুরো বিশ্বের অন্তত 20 জন সরকার ও রাষ্ট্রপ্রধান। এ সময় শেখ হাসিনা বলেন, বৈশ্বিক শান্তি বজায় রাখতে একটি কার্যকর প্ল্যাটফর্মের নাম ইউনেস্কো। The pandemic has severely disrupted our education system. For recovery, we need a global plan to prioritize learning by investing in digital tools and services, access to internet, digital contents, and especially building of teachers. কোভিড পরবর্তী সময়ে শিক্ষা, ভ্যাকসিন প্রাপ্তি সহ মানবতার কল্যাণে তিনি বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। Let us seize the moment to forge strong partnership for common good of our global humanity. এর আগে শুক্রবার সকালে ফ্রান্সের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা প্যারিস পিস ফোরাম বা পিপিএফ স্বল্প আয়ের উন্নয়ন সহযোগিতার প্ল্যাটফর্ম সাউথ সাউথ কোঅপারেশনের এই বৈঠকে যোগ দেন সরকার প্রধান। প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি পেলে বাংলাদেশের মতো দেশগুলোও মহামারী নিরাময়ে অবদান রাখতে পারে। The huge gap in access to vaccines and treatments is only too telling. A number of developing countries like Bangladesh have the capacity to ensure vaccine equity and quality. We need support with technical know-how or TRIPS waiver to go into large-scale vaccine production for sharing vaccines with the rest of the world. বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের প্রযুক্তিগত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে বাংলাদেশে একটি নলেজ সেন্টার স্থাপনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ে 23% হারে চার্জ বাড়িয়ে দিয়েছে বেসরকারি আইসিডি মালিকরা। ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে অংশীদারদের সাথে আলোচনা না করেই এই চার্জ বাড়ানোতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। আর এই অবস্থায় বাড়তি চার্জ নেওয়ার সিদ্ধান্ত স্থগিতের দাবি জানিয়ে বন্দরকে চিঠি দিতে যাচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো। সাক্ষর চিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য দীর্ঘসূত্রিতা ছাড়া দ্রুত ডেলিভারি নিতে বেশ কবছর ধরে প্রাইভেট আইসিডিগুলোকে ব্যবহার করে আসছে ব্যবসায়ীরা। এক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত হারে চার্জ আদায় করে প্রাইভেট আইসিডিগুলো। আগে থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ থাকলেও এবার তার সাথে যুক্ত হয়েছে 23% বাড়তি চার্জ। এক্ষেত্রে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সমন্বয় করতেই চার্জ বাড়ানো হয়েছে বলে দাবি প্রাইভেট আইসিডি মালিকদের সংগঠন বিগডার। আমাদের কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট এবং কন্টেনার ক্যারিং যে ভেহিকলগুলো আছে সবগুলোই কিন্তু ডিজেল কনজিউম করে। সুতরাং ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে এই মূল্যবৃদ্ধি না করলে আমরা আমাদের কস্ট রিকভারি করতে পারতাম না। আগে 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনারে রপ্তানি স্টাফিং প্যাকেজ 4140 টাকা হলো, এখন তা 5092 টাকা। একইভাবে 40 ফুট সাইজের কন্টেনারের ক্ষেত্রে 5520 টাকার পরিবর্তে 6790 টাকা পরিশোধ করতে হবে। এছাড়া আমদানি কন্টেনার হ্যান্ডেলিং এর ক্ষেত্রে 20 ফুট সাইজের কন্টেনারের জন্য আগে 7930 টাকা পরিশোধ করতে হলো, এখন তা 11255 টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে বিগডা নিজেদের ইচ্ছা মতো চার্জ বাড়িয়েছে। বিগডা তো চলে আমাদের প্রিন্সিপালের সাথে, যেখানের সাথে ফরেন ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট আছে। তো এখানে আমাদেরকে আগের থেকে ইন্টিমেশন দিতে হবে, জানাতে হবে, কারণ এটার জন্য একটা ব্রিদিং টাইম লাগে। হঠাৎ করে বললে তো এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। গত 4 নভেম্বর থেকে বাড়তি চার্জ কার্যকর করা হয়েছে বলে বন্দর এবং প্রাইভেট আইসিডি ব্যবহারকারীদের চিঠি দিয়েছে বিগডা। তবে বাড়তি চার্জ আদায়ের সিদ্ধান্ত স্থগিত রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে পাল্টা চিঠি দিতে যাচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো। আর বন্দর কর্তৃপক্ষ বিষয়টা পর্যবেক্ষণ করছে। এমনিতেই আমাদের অতিরিক্ত কিন্তু ফ্রেট বাড়তি, সেই সাথে অন্যান্য খরচ বেড়ে গেছে, সাথে যদি আবার আপনার এই ডিপোর রেটও বেড়ে যায়, তাতে কিন্তু আমরা সবাই কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হব। দুই পক্ষের অসন্তোষের কারণে যদি চিটং পোর্টের প্রোডাক্টিভিটি হ্যাম্পার করার কোনো অবকাশ থাকে, তাহলে সেটা আমরা অবশ্যই দুপক্ষকে নিয়ে আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রাইভেট আইসিডিগুলো বছরে প্রায় 10 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে 6.5 লাখ রপ্তানি কন্টেনার এবং 3.5 লাখ আমদানি কন্টেনার। চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে প্রথম পর্যায়ে অন্তত 37 ধরনের পণ্য খালাসের ব্যবস্থা করা হয়েছিল এই 19টি প্রাইভেট আইসিডিতে। পরবর্তীতে পণ্য সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 60। আর বর্তমানে চট্টগ্রাম বন্দরের অনেকটা বিকল্প হিসাবে কাজ করছে এই 19টি প্রাইভেট আইসিডি। চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী প্রাইভেট আইসিডি থেকে কমল দে, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। কমল, ধন্যবাদ রাব্বি। মূলত বন্দররূপে চাপ কমাতে গত 1 দশকের আগে কিন্তু এই 19টি প্রাইভেট আইসিডি কাজ শুরু করেছিল। সমান্তরালভাবে তারা নির্দিষ্ট হারে চার্জ নিয়েই কিন্তু এই পণ্য আমদানি রপ্তানি যেগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করে। কিন্তু তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, ব্যবসায়ীদের কখনো বাড়তি চার্জ নেওয়া, ইচ্ছা মতো চার্জ আদায় করা, তেমন যেন অভিযোগ রয়েছে। এবার তার সাথে যুক্ত হলো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কথা বলে তারা 23% হারে চার্জ বাড়িয়ে দিয়েছে। তবে একটি কথা ব্যবসায়ীরা যেটি বলছেন, বিশেষ করে শিপিং এজেন্টরা যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা কিন্তু তাদের যে বিদেশি জাহাজ মালিকদের কাছে তারা আগে থেকে রেট নির্ধারণ করে দেন। কিন্তু হঠাৎ করে যখন এই বিগডা এই 23% হারে বাড়িয়ে দিয়েছে, বিদেশি মালিকরা হয়তো বা সেটা গ্রহণ করবে না, সেই জন্য তারা একটা জটিলতায় পড়তে হবে। এক্ষেত্রে তারা বলছেন যে একটি ট্যারিফ কমিটি রয়েছে, অর্থাৎ সকল অংশীজনদেরকে নিয়ে বন্দরের সাথে জানেন প্রায় 23 থেকে 24টি সংস্থা প্রতিষ্ঠান কিন্তু সরাসরি কাজের সাথে সম্পৃক্ত বন্দরের সাথে। তো এই 23টি যে প্রতিষ্ঠান প্রতিনিধিদেরকে নিয়ে কিন্তু এই ট্যারিফ কমিটি, অর্থাৎ বলা হয়ে থাকে যদি কোনো রেট বাড়াতে বা কমাতে হয় তাহলে ট্যারিফ কমিটির অনুমোদন নিতে হবে। কিন্তু সেটা নিয়ে একটি আইনগত জটিলতার যেটা মামলা রয়েছে, সেই প্রেক্ষিতে কিন্তু আর ট্যারিফ কমিটির কাছে না গিয়ে এই বিগডা তারা 23% হারে চার্জ বাড়িয়ে দিয়েছে এবং বলেছে 4 নভেম্বর থেকে এই চার্জ কার্যকর হয়ে যাবে। কিন্তু যে শিপিং এজেন্ট সহ অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করছেন তারা বিষয়টি জানতেন না, তাদের সাথে আলোচনা না করেই তারা এই ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে এবং এটি কিন্তু অনেক টাকা পড়বে। অর্থাৎ যেই রেট ছিল মাত্র 1100 টাকা, সেটা এখন 1400 থেকে 1500 টাকা পর্যন্ত পরিশোধ করতে হবে। এর ফলে তাদেরকে ব্যাপক ক্ষতির মুখে পড়তো, কারণ বিদেশি মালিকদের কাছে বাৎসরিক যে তাদের রিপোর্ট যায়, যে তারা যে একটা বাজেট দিয়ে দেয়, সেই বাজেটে কিন্তু এই বাড়তি খরচের কথাটা উল্লেখ ছিল না। তাই তারা বলছে তাদেরকে ক্ষতির মুখে পড়তে হবে। অপরদিকে বিগডা বলছে তারা কোনো তারা রেট বাড়ায়নি, তারা বলছে তারা শুধুমাত্র জ্বালানি তেলের সাথে তারা সমন্বয় করেছে। বিশেষ করে তারা বলছে তাদের 5টি কার্যক্রম রয়েছে যেগুলো পুরোপুরি ডিজেল নির্ভর। তাদের যে যন্ত্রগুলি রয়েছে সেগুলো পুরোপুরি ডিজেল নির্ভর। সে ডিজেল নির্ভর জ্বালানি ডিজেল নির্ভর যে যন্ত্রগুলি সেগুলোকে পরিচালনা করতে গেলে তাদেরকে রেট বাড়াতে হবে। তারা রেট বাড়ায়নি, তারা মাত্র
সমন্বয় করেছে, 23% তারা সমন্বয় করে, তারা কোনো রেট বাড়ায়নি এমনটি দাবি করেছেন বৃহত্তর বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সচিব ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন যদি কোনো পক্ষ থেকে অভিযোগ আসে বা কিংবা বন্দরের কার্যক্রম হ্যাম্পার হয় তাহলে তারা সেটা নিয়ে আলোচনায় বসবেন। কিন্তু ব্যবসায়ীদের দাবি কোনো রকম ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে বিগডা এই দামটি তারা নির্ধারণ করে দিয়েছে। আবার অপরদিকে বিগডা বলছে তারা কোনো রেট বাড়েনি, তারা মাত্র সমন্বয় করেছে। তো এখন ভিতরে রাব্বি আমার কাছে ছিল 23% চার্জ বাড়ানোর কারণে ব্যবসায়ী যে খুব জন্ম সৃষ্টি হয়েছে তার সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। করোনায় কয়েক মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে চীনে আবারও শুরু হয়েছে কাঁকড়া কুচিয়া রফতানি। তবে প্রক্রিয়াজাতকরণে দেশটির নতুন করে দেয়া বিভিন্ন শর্তের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন না ব্যবসায়ীরা, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ খাতের প্রায় 90% ব্যবসায়ী। মৎস্য অধিদপ্তর বলছে প্রক্রিয়াজাত অবকাঠামো পরিদর্শন শেষে দ্রুতই অনুমোদন পাবে অন্যান্য প্রতিষ্ঠান। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বাংলাদেশ থেকে কাঁকড়া ও কুচিয়া রপ্তানি হয়ে থাকে চীন সহ কয়েকটি দেশে। এর মধ্যে আমদানিকারক হিসেবে শীর্ষ দেশ চীন। করোনার কারণে 9 মাস বন্ধ থাকার পর আবারও রপ্তানি শুরু। তবে বাংলাদেশের প্রক্রিয়াজাতকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পণ্যের মান নিশ্চিত করা ও সঠিক সনদ ব্যবহার সহ চীনের দেয়া বেশ কিছু শর্তে রপ্তানি তালিকা থেকে ছিটকে পড়েছে প্রায় 90% প্রতিষ্ঠান। বর্তমানে মাত্র 5টি প্রতিষ্ঠান রপ্তানির অনুমোদন পাওয়ায় পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য ব্যবসায়ীরা। প্রতিদিন যদি মাল রপ্তানি হয় চীনের মধ্যে তাহলে সেক্ষেত্রে একটু লাভবান হয়। কোভিড-19 কারণে ব্যবসা বন্ধ হয়ে যায়, তারপর আমাদের এখন পর্যন্ত চায়নার আসলে আগের তুলনায় অনেক কম এক্সপোর্ট হয়। এদিকে রপ্তানি শর্ত পূরণে আগের কারখানাগুলো সংস্কার করে আধুনিকায়নের কাজ শেষ করেছেন অনেকে, কিন্তু এখনও অনুমোদন পাচ্ছে না সংশ্লিষ্টরা। যদিও মৎস্য অধিদপ্তর বলছে পরিদর্শন শেষে দ্রুতই মিলবে চীনের অনুমতি। এত লং টাইম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, স্টাফদের খরচ বহন করা, তারপরে ফ্যাক্টরির ভাড়া দেওয়া খুব ডিফিকাল্ট। চীনই আমাদের সবচেয়ে বড় আমদানিকারক দেশ। লিস্টেড 5টার বাহিরেও আরও বেশ কিছু আবেদন আছে, আমরা সেগুলো যাচাই বাছাই করে তালিকা পাঠিয়েছি। শীঘ্রই একটা ভিডিও ইন্সপেকশন করবে, সেই আলোকে আমরা সিরিজ অফ কমিউনিকেশন করে যাচ্ছি। এই ভিডিও কমিউনিকেশনের পরে আমরা আশা করছি যে আরও প্রতিষ্ঠান আমরা লিস্ট করে আমাদের রপ্তানি বাড়াতে পারবে। করোনা পরিস্থিতির আগে প্রতি মাসে শুধু চীনেই 25 মেট্রিক টন কাঁকড়া রপ্তানি হলেও বর্তমানে তা নেমে এসেছে 15 মেট্রিক টনে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 2333 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ থেকে বর্ধিত দাম কার্যকরের কথা জানায় সংগঠনটি। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে 74,300 টাকা। এছাড়া 21 ক্যারেটের দাম 71,150 টাকা, 18 ক্যারেটের দাম 62,400 এবং প্রতি ভরি সনাতন স্বর্ণ বিক্রি হবে 52,080 টাকায়। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, দেশে চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে বাজুস। ষষ্ঠ চালানে মেট্রো রেলের আরও এক সেট কোচ নিয়ে মোংলা বন্দরের 9 নম্বর জেটিতে নোঙর করেছে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি রাইট কোরাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে মোংলা বন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ। রাবি, আমি দাঁড়িয়ে আছি এখন মোংলা বন্দর জেটি 9 নম্বর নোঙরে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে মোংলায় কিন্তু এখন আরো 4টি বগি এবং 6টি ইঞ্জিন নিয়ে একটি বিদেশি জাহাজ কিন্তু মোংলা বন্দর জেটিতে বেরিয়েছে। এই জাহাজটি যে পণ্য নিয়ে মেট্রো রেলে যে পণ্য নিয়ে মোংলা বন্দরে বিচ্ছে, যে জাহাজটির নাম হলো এমভি ব্রাইট কোরাল নামে জাহাজটি এই মোংলা বন্দরে বিচ্ছে। তো এখান থেকে এই ষষ্ঠ চালান নিয়ে কিন্তু মোংলা বন্দরে আছে। এখান থেকে স্বাচ্ছন্দ্যে কিন্তু এই মেট্রো রেলের পণ্যগুলো এখান থেকে খালাস হচ্ছে এবং এখান থেকে নৌপথে তারা কিন্তু ঢাকা দিয়াবাড়ি নিয়ে যাবে। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে কিন্তু মেট্রো রেলের ওখানে সংযুক্ত করা হবে। রাবি, আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে ব্যবসায়ীরা আমাদের যে কথা জানিয়েছে যে মোংলা বন্দর থেকে যেই জাহাজটি আসার সাথে সাথে পণ্যগুলো কিন্তু স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু এখান থেকে খালাস করে নিয়ে যেতে পারছে, এখানে কোনো বেগ পেতে হচ্ছে না। এবং বন্দর কর্তৃপক্ষ যারা জানিয়েছে যে বিদেশি যে ব্যবসায়ীরা এবং দেশি বিদেশি ব্যবসায়ীরা কিন্তু মোংলা বন্দর ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছে। এখান থেকে তার একটা প্রমাণ হলো যে তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে মালামাল এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল এবং বঙ্গবন্ধু সেতুর যে মালামাল কিন্তু এখান থেকে খালাস
খালাস হচ্ছে। এখন এই যে মেট্রো রেলের মালামাল কিন্তু সম্পূর্ণ কিন্তু এখান থেকে এই মোংলা বন্দর থেকে কিন্তু খালাস হয়ে তা কিন্তু নদীপথে ঢাকায় চলে যাচ্ছে। তো এই ষষ্ঠ চালানে এ পর্যন্ত 38টি কোচ এবং 10টি ইঞ্জিন নিয়ে কিন্তু 6টা চালানে কিন্তু এখানে মোংলা বন্দরে তারা কিন্তু খালাস করতে পারছে। এই পণ্যগুলো খালাস হতে মোংলা বন্দর জেরিতে কিন্তু কোন রকম কোনো বেগ পেতে হচ্ছে না। তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই পণ্যগুলো খালাস করে তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারছে। এখানে জাহাজ আসলে কিন্তু সময় ক্ষেপণ হচ্ছে না, এখানে কিন্তু সময় লাগছে না, তারা আসার সাথে সাথেই এই পণ্যগুলো কিন্তু এখান থেকে খালাস হচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যা 7টায় কিন্তু জাহাজটা এখানে নোঙর করেছে এবং এই জাহাজটি রাত্রে পরে সকালেই কিন্তু এই সময় থেকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু 4টি কোচ এবং 2টি ইঞ্জিন এখানে খালাস সম্পূর্ণ করেছে এবং তারা কিন্তু এখান থেকে স্বাচ্ছন্দ্যে কিন্তু খালাস করে এই জাহাজটি আর কিছুক্ষণের পরেই কিন্তু আবার বন্দর ত্যাগ করবে। তো ব্যবসায়ীরা যে কথা জানিয়েছে যে এই মোংলা বন্দর ব্যবহার করতে তারা কিন্তু খুব আগ্রহ প্রকাশ করেছে এবং মোংলা বন্দর থেকে যে পণ্যগুলো খালাস হয় তারা কিন্তু সুন্দর এবং সঠিকভাবে এই পণ্যগুলো এখান থেকে খালাস হয়, যাতে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। রাব্বি, এই ছিল মোংলা বন্দরের মেট্রো রেলের সর্বশেষ খবর। রাব্বি, দেখছেন এ সময়ের বাণিজ্য। টঙ্গী সেতুর স্ল্যাব ভেঙে পড়ায় 4 দিন ধরে বন্ধ রয়েছে যান চলাচল, আর এতে যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সে খবর জানাতে আব্দুল্লাহপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। রাজীব। রাব্বি, এর আগে জানিয়েছিলাম যে গাজীপুর অংশে যানজটের কিছুটা খবর, অর্থাৎ স্টেশন রোড থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত যে 1 কিলোমিটারের বেশি এলাকা, এখানে খানিকটা যানজট ছিল। কিন্তু আমরা এখন চলে এসেছি রাজধানীর প্রবেশ মুখ আব্দুল্লাহপুর। এই এলাকাটি থেকে আপনারা দেখছেন যে যেসব গাড়ি রাজধানী থেকে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করেছে তাদের কিন্তু সেই গাড়িগুলোর দীর্ঘ লাইন অপেক্ষা করতে হচ্ছে এবং এই অপেক্ষার পরে কিন্তু তারা ঘুরে, অর্থাৎ যে গাড়িগুলো রাজধানী থেকে বেরিয়ে আব্দুল্লাহপুর হয়ে অর্থাৎ যারা ময়মনসিংহে যাবে তারা কিন্তু সরাসরি টঙ্গী হয়ে যেতে পারবে না। এর আগে অর্থাৎ আব্দুল্লাহপুর থেকে যে গাড়ি রাস্তাটি চলে গেছে আশুলিয়া সাভারের দিকে, সেই দিকে কিন্তু যেতে হবে গাড়ি নিয়ে। এরপর ঘুরে সেটি কামারপাড়া হয়ে তারপর গাজীপুর প্রবেশ করতে হবে। অপরদিকে যে গাড়িগুলো টাঙ্গাইল থেকে রাজধানীতে প্রবেশ করবে সেই গাড়িগুলো সরাসরি আগে যে রাস্তায় ঢাকায় প্রবেশ করতো সেই রাস্তায় কিন্তু আজ প্রবেশ করতে পারবে না। তাদের যেতে হবে কামারপাড়া হয়ে টঙ্গী দিয়ে তারপরে কিন্তু রাজধানীতে প্রবেশ করতে হবে। এই কারণে কিন্তু অর্থাৎ টাঙ্গাইল থেকে এবং সাভার আশুলিয়া ওই অঞ্চল থেকে যেসব মানুষ রাজধানীতে প্রবেশ করছে বা করবে তাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই। অপর চিত্র কিন্তু যারা ময়মনসিংহ গাজীপুর থেকে রাজধানীতে প্রবেশ করবে তাদের চিত্রটা খানিকটা ভিন্ন। আপনারা দেখছেন যে এই যে রাস্তাটি সেটি হচ্ছে গাজীপুরের রাস্তা এবং গাজীপুরের গাড়িগুলো কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই ঢাকায় প্রবেশ করতে পারছে, কিন্তু যেসব গাড়ি হচ্ছে টাঙ্গাইল থেকে রাজধানীতে প্রবেশ করছে সেই সকল গাড়ির দুর্ভোগের শেষ নেই। এই চিত্র গত 1 ঘন্টা তারও আগে থেকে আমরা দেখছি আব্দুল্লাহপুরে যে গাড়ির জটলা, এতে কিন্তু মানুষের দুর্ভোগের শেষ নেই। যাত্রী আটকে আছে ঘন্টা পর ঘন্টা যারা উত্তরবঙ্গে যাবে। আর এই অবস্থায় কিন্তু কিছুক্ষণ আগে সেতু অংশের অর্থাৎ বিআরটি প্রকল্পের সেতু অংশের মহিদুল ইসলাম খানের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী রবিবারের মধ্যে কিন্তু এই যে সেতুর অংশ ভেঙে গিয়েছে সেটি মেরামতের পর যান চলাচল সেখানে স্বাভাবিক করবে। তো এই ছিল আমার কাছে সবশেষ আব্দুল্লাহপুর থেকে। আব্দুল্লাহপুর থেকে সরাসরি যুক্ত জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। বদলে যাচ্ছে রাজশাহীর পদ্মাপাড়ের দৃশ্য। নগর জীবনকে স্বস্তিময় করতে আধুনিক বিনোদন কেন্দ্রের পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। ইতিমধ্যে ওয়াকওয়ে, ঝুলন্ত ব্রিজ সহ সৌন্দর্য বর্ধনে চলছে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড। তবে বিনোদনের কেন্দ্রগুলোকে দখলমুক্ত রাখার দাবি সচেতন নাগরিকদের। আর মেয়র বলছেন উন্নয়ন ও তার রক্ষণাবেক্ষণে তৎপর তারা। রাকিবুল হাসানের রিপোর্ট। প্রতিনিয়ত ছুটে চলা এ নগরে 7.5 লাখ মানুষের বাস। বেলা শেষে হাঁপিয়ে ওঠা জীবনে এ নগরবাসীর স্বস্তি ফেরে পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্যে। এই সৌন্দর্য আরও উপভোগ্য করতে রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে 2,88 লাখ টাকা ব্যয়ে নদীর তীরে 8 কিলোমিটার জুড়ে নির্মাণ করেছে ওয়াকওয়ে, মুক্ত মঞ্চ, পার্ক, নান্দনিক স্থাপত্যের ছোট ছোট ব্রিজ ও বসবার স্থান। তাতে ছুটির দিন সহ অন্যান্য দিনের বিকেলে পরিবার স্বজন নিয়ে সময় কাটাতে আসেন নগরবাসী। খুব সুন্দর তো পরিবেশ, অনেকদিন পরে বের হওয়া হয়েছে আর কি। যখন একঘেয়েমি লাগে এখানে আসলে একটু মনটা ফ্রেশ হয়, সতেজ লাগে। সব বন্ধু বান্ধবরা যখন একটু ফ্রি হয় তখন এই যে এখানে আসি,
মনোরম পরিবেশ। বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাতে পারছে, একটু রিল্যাক্স আনন্দ করছে, ইন্টারেস্টিং জায়গা। তবে গড়ে ওঠা সব নান্দনিক স্থাপনাগুলো দখলমুক্ত রাখা না গেলে এর সৌন্দর্য নষ্ট হবে বলে মত সচেতন নগরবাসীর। এই দোকানের কারণে কিন্তু আমাদের হাঁটা চলা বা এতেও কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হতে হয়। আপনি না খেতে না চাইলেও আপনাকে জোর করে এসে বসাবে। রাস্তাঘাটগুলোতে এখন ব্লক করে ফেলতেছে। মেয়র বলছেন, নদী পার্কে আরো নান্দনিক বিনোদন স্পটে রূপ দিতে গড়ে তোলা হবে সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্র, লাইব্রেরি, ইতিহাস গ্যালারি। আর সৌন্দর্য রক্ষায় সচেতন তারা। কিভাবে সাজাবো সেই বিষয়গুলি, এটা নিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে যোগাযোগ করেছি। সিটি কর্পোরেশন জানিয়েছে, পদ্মাপাড়ের বালুচরে দ্রুত চালু হবে বিচ বাইক রাইড। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন এ সময়ের বাণিজ্য। দখল আর দূষণে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখা 3টি খাল। দ্রুত দখলমুক্ত করে খালগুলোর নাব্য ফিরিয়ে আনার দাবি পৌরবাসীর। জুয়েল রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, এ খালে একসময় স্বচ্ছ পানির প্রবাহ ছিল। শিশু কিশোররা হই হুল্লোড়ে সাঁতরে বেড়াতো খালের পানিতে, কিন্তু এখন খালের অস্তিত্বই খুঁজে পাওয়া দুষ্কর। খালগুলো পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। বিগত 4 দশকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন খাল সহ অন্তত 3টি খাল দখল দূষণে হারিয়ে গেছে। সংস্কার ও খননের অভাবে খালগুলো মরে যাচ্ছে, অথচ একসময়ে শহরের জলাবদ্ধতা নিরসনে খালগুলো ব্যাপক ভূমিকা রাখত। দ্রুত দখল আর দূষণ থেকে মুক্ত করে খালগুলোর নাব্য ফিরিয়ে আনার দাবি পৌরবাসীর। খালগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত সামাজিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সামাজিক সংগঠনগুলো। আগে আমরা 12 মাসে এটাতে পানি পেতাম, বাট এখন সেই পানিটা পাওয়া যায় না। দখল এবং দূষণের কারণে এটা একটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শত বছর ঐতিহ্য এই হালটা পুনরুদ্ধার হোক। আমরা তো দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি, নাগরিক যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কাজ করছি, কথা বলছি। আমাদের শহরের স্বার্থে 3টি খাল পুনঃখনন করা দরকার। সরকারের উচ্চপদস্থ যে মন্ত্রণালয়গুলো আছে তাদের দ্বারস্থ আমরা হব প্রয়োজনে, কিন্তু খালগুলোকে আমরা উদ্ধার করেই ছাড়বো। পৌরসভা ও জেলা পরিষদ খালগুলোর দখল দূষণের কথা স্বীকার করে একে অপরকে দোষারোপ করেন। তবে খালগুলো উদ্ধারে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তারা। উচ্ছেদ অভিযানটা আমাদের দ্বারা একা সম্ভব হবে না, যেহেতু মালিকানাধীন জেলা পরিষদ আমাদেরকে সাহায্য করলে আমরা তাদেরকে সাহায্য করবো। সবাই মিলে আমরা অবৈধ দখল উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দিব। পৌরসভার সাথে মৌখিকভাবে অনেকবার কথা বলেছি, আর পার্শ্ববর্তী আমরা মাইকিংও করেছি যে আপনারা আবর্জনা এবং আপনাদের বর্জ্য যেগুলি আছে সেগুলি খালে ফেলে আমাদের পরিবেশকে দূষণ করবেন না, পরিবেশকে নষ্ট করবেন না। কিন্তু জনগণ কার কথা কে রাখে? আমরা 2টা সংস্থার সাথে বসে আমরা একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। খাল 3টি দখলমুক্ত করা হলে সুফল পাবে প্রায় 2.25 লাখ পৌরবাসী। দেখছেন এ সময়ের বাণিজ্য। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরব হয়ে ওঠে মানিকগঞ্জের সদর উপজেলার কালীগঙ্গা নদীর পাড়ের তরাঘাট মাছের আড়ত। নদী ও মুক্ত জলাশয়ের পানি কমে আসায় জেলের জালে ধরা পড়েছে বিভিন্ন জাতের দেশীয় মাছ, আর দাম ভালো পেয়ে খুশি জেলেরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে বিস্তারিত। ভোরে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলে ও পাইকাররা মানিকগঞ্জের বিভিন্ন নদ নদী থেকে ধরা মাছ নিয়ে ভিড় করেন ঢাকা আরিচা মহাসড়কের কালীগঙ্গা নদীর পাড়ের তরাঘাট মাছের আড়তে। পদ্মা, যমুনা, ইছামতি, কালীগঙ্গা, ধলেশ্বরী ও কান্তাবর্তী নদী সহ জেলার মুক্ত জলাশয়ে পাওয়া যাচ্ছে ইলিশ, শোল, কই, রুই, শিংসহ নানা প্রজাতির দেশীয় মাছ। আর বাজারে দাম ভালো পাওয়ায় খুশি জেলেরা। সব নদীর মাছ এখানে আসে, আমরা এখানে মাছ বিক্রি করতেছি, দামটা মোটামুটি ভালোই আছে। মাছের দামও ভালো পাচ্ছি, মাছও পাচ্ছি। সব ধরনের মাছই পাওয়া যায়, অনেক সস্তা। নদীর যেগুলি ন্যাচারাল মাছ, যেগুলি পাপ্তা, বাতাসি, এই মাছ আমাদের এখানে আমদানি হয়, পাওয়া যায়। 200 বছরের প্রাচীন এই ঐতিহ্যবাহী আড়তটিতে পানি নিষ্কাশন সহ নানা সমস্যার কথা জানান আড়ত সমিতির নেতা। ড্রেনে করে নিষ্কাশন নাই, উপরে ছাদ নাই, পাইকারি পত্র কম আছে, এই কারণে বৃষ্টির কারণে আমরা অসুবিধা পড়ছি। কিন্তু আমার রাস্তাঘাটও ক্লিয়ার না, মাছটা সুন্দরভাবে বেচতে পারবো। পাইকারও অনেক দূরে দূরে ঢাকা, আরিচা, অনেক জায়গাতে পাইকার আছে। তরাঘাটের এই মৎস্য আড়তে প্রতিদিন 50 থেকে 60 লাখ টাকার দেশীয় মাছের বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। মাদারীপুরে সবজির দাম ঊর্ধ্বমুখী, আর এতে হতাশ ক্রেতা ও বিক্রেতারা। পরিবহন খরচ বৃদ্ধিকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আখনের ছবিতে রিপোর্ট।
মাদারীপুর শহরের পুরান বাজারের কাঁচা বাজার আড়তে প্রতিদিন কয়েক কোটি টাকার নিত্য প্রয়োজনীয় শাকসবজি কেনাবেচা হলেও বর্তমান চিত্র ভিন্ন। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে কমেছে পাইকারদের সংখ্যা। এতে সপ্তাহের ব্যবধানেই দাম আকাশচুম্বী। লাউ, কুমড়া, শিম, মূলা, আলু, পেঁয়াজ সহ প্রায় সব সবজিতে দাম বেড়েছে দ্বিগুণ। প্রত্যেকটার আগে 5-6 হাজার টাকা ভাড়া বেড়ে গেছে, যাও কমতো তরকারি যদি এমনও দেয় এরপর কেজি আর কমবে না। দ্রব্যমূল্যের দাম তো বেশি, যার কারণে বেচা কিনে একটু কম। তাহলে দাম বাড়ার পর সবকিছু দাম বেড়ে গেছে। সবজির দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তদারকিতে কোনো ব্যবস্থা না থাকায় যে যার মতো দাম হাঁকাচ্ছেন, এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কাঁচা তরকারির দাম বেশি, যেমন বাঁধাকপির দাম বেশি, ফুলকপির দাম বেশি, বেগুনের দাম বেশি। একই সাথে বাড়তি দামে সবজি কেনা যেমন সাধ্যের বাইরে, তেমনি বিক্রি করাও কষ্টকর হয়ে পড়েছে ব্যবসায়ীদের। এতে চরম লোকসানের মুখে তারা। পরিবহন খরচ বাড়ায় সবজির বাজারে দাম বেড়েছে বলে দাবি তাদের। সমস্ত দ্রব্যমালার দাম বেশি দেখে এলাকায় বেচা কিনে কম। একটা মাল 40 টাকা করে আলাইছে, কিনতে পারি না। এমন পরিস্থিতিতে সমিতির নেতারা ব্যবসা টিকিয়ে রাখতে আড়তদারদের সরকারিভাবে সহজ শর্তে ঋণ দেওয়ার অনুরোধ জানান। সরকার আমাদের এই ব্যাপারে আড়তদারকে কিছুটা আর্থিক প্রণোদনা লোন দিলে কিছুটা সহায়তা করতো, তাহলে অন্যরকম ব্যবসা করে কিছুটা সুবিধা পাইতে পারতো। জেলা শহরের অর্ধশত আড়তে মেহেরপুর, কুষ্টিয়া, যশোর সহ দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার চাষিরা সবজি নিয়ে আসেন। সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। মতৈক্যে না পৌঁছায় অতিরিক্ত সময় গড়িয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26। শুক্রবার সন্ধ্যায় স্কটল্যান্ডের গ্লাসগোয় সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও চুক্তির কিছু শব্দ নিয়ে আপত্তি থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়নি ওই আলোচনা। শেষ হয়েও হলো না শেষ। অতিরিক্ত সময়ে গড়ালো COP26 জলবায়ু সম্মেলন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পর্দা নামার কথা থাকলেও প্যারিস জলবায়ু সম্মেলনের লক্ষ্যমাত্রা নিয়ে মতৈক্যে না পৌঁছায় সময় বাড়ানো হয়েছে। আর অব্যাহত রয়েছে বিশ্ব নেতাদের মধ্যে আলোচনা। যুক্তরাষ্ট্র ও চীন পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ করার বিষয়ে বিরল এক যৌথ ঘোষণা দিয়েছে। তবে পরিবেশ সংরক্ষণে চুক্তিতে থাকা কিছু শব্দ নিয়ে এখনও যুক্তিতর্ক চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্যারিস চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে চলতি দশকেই পরিবেশের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া অনেকটা অসম্ভব বলে মনে করছেন বিশ্ব নেতারা। এবারের সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির একটি খসড়া প্রকাশ করা হলেও এখনও বিশ্ব নেতারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। ইতোমধ্যে দুবার সংবাদ সম্মেলন বাতিল করেছেন জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। শুক্রবার রাতে কোনো চুক্তি না হওয়ায় শনিবার পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এর আগে 2030 সালের মধ্যে বন উজাড় বন্ধ, 2050 সালের মধ্যে বিভিন্ন দেশের কার্বন নিরপেক্ষ হওয়ার ঘোষণা সহ যুক্তরাষ্ট্র ও চীন পরিবেশ সংরক্ষণে একত্রে কাজ করার বিষয়ে ঘোষণা দেয়। শুক্রবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চুক্তি অনুযায়ী আলোচকদের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে ধনী দেশগুলোকে আরও এগিয়ে আসতে হবে। দরিদ্র দেশগুলোর ক্ষতিপূরণে আরও অর্থ বরাদ্দের প্রতি জোর দেন তিনি। এদিকে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে বিক্ষোভ ও চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে পরিবেশবাদীরা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতিপূরণের জন্য চাপ দিচ্ছে স্বল্পোন্নত দেশগুলো। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। এদিকে গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের শেষ সময়ে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে দর কষাকষির কোনো সুযোগ নেই। What are we negotiating here? Are we just negotiating an agreement, or are we negotiating what is actually non-negotiable? We are negotiating about our future. We are negotiating our very existence. We call climate change an existential threat. So that should not really be negotiable. But yet we are spending time and effort to negotiate that particular aspect. And why are we negotiating? Is it just to keep the UNFCCC process functioning? It is just to keep the heart of UNFCCC ticking away? Or is it to deliver real change which science demands and which the future generation is always going to hold us accountable to? কুয়েতের 60 বছর বা 60 ঊর্ধ্ব নন গ্রাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। 500 দিনার ও বিশেষ বিমাতে আকামা নবায়ন করতে পারবেন তারা। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে
স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠান তথ্য, ছবিতে রিপোর্ট। 60 বছর বা তার বেশি বয়সী নন গ্র্যাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নের অনুমতি দিয়েছে কুয়েত সরকার। স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানায়, দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সভাপতিত্বে জনশক্তি কর্তৃপক্ষের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকামা নবায়নের জন্য 500 দিনার ফি জমা দিতে হবে, পাশাপাশি বিশেষ বীমা করতে হবে প্রবাসীদের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করা হবে। নতুন এই সিদ্ধান্তের ফলে 60 বয়সী যাদের বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হতো, তাদের আকামা নবায়নে আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না। 60 বছরের যে একটা করছে সরকার, এটা যেন সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে এটা আগের মতন করে দেয় এবং মুকুব করে দেয়। এখন যাতে পয়সা করি যাতে না লাগে, মানুষের জানি ব্যবসা বাণিজ্য ঠিক মতন করতে পারে। আমরা অনেক স্বল্প আয়ের লোকজন যারা আমরা এই 500 দিনের বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। যদি সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়, মাফ করে দেয়, তাহলে আমরা উপকৃত হব। এর আগে গেল মাসে 60 বছর বয়সী বা তার বেশি বয়সী নন গ্র্যাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছিল কুয়েত সরকার। এর বিরুদ্ধে সোচ্চার হন সংসদ সদস্য, মানবাধিকার কর্মীরা। এর পরপরই আকামা নবায়নে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করে কুয়েত সরকার। সময় সংবাদ, কুয়েত। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ প্রধানমন্ত্রীর। ইউনেস্কোর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান। তেলের দাম বাড়ার অজুহাতে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে বেসরকারি আইসিডিতে চার্জ বাড়ল 23%। ট্যারিফ কমিটি বাদ দিয়ে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এবং 9 মাস বন্ধ থাকার পর চীনে কাঁকড়া কুচিয়ে রফতানি শুরু। প্রক্রিয়াজাতকরণে বেইজিংয়ের শর্তে বাদ পড়েছে প্রায় 90% প্রতিষ্ঠান। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এই ছিল এ সময়ের বাণিজ্য। সঙ্গেই থাকুন সময়।